নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ আপনারা শুনবেন বেঙ্গলি হরর স্টোরি সিরিজের দ্বিতীয় গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন ডক্টর অমিতাভ রায়ের লেখা বন বাংলো। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন। তার লেখা গ্রন্থসমূহ ঈর্ষার রং নীল, সেরা ভূত ভূতম, আদিম ভয় ইত্যাদি। আমরা আজকের গল্পটি নিয়েছি ভৈরব গ্রন্থালয় থেকে প্রকাশিত হাড় কাঁপানো ভূতের গল্প বইটি থেকে। মূল চরিত্রে জহরবাবু চৌকিদার। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ডক্টর অমিতাভ রায়ের লেখা বন বাংলো। কয়েক বছর আগের কথা। তখন সবে চাকরিতে ঢুকেছি। আমার বয়স তখন 22। একটা ফরেন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভের চাকরি। মাসের শুরুতে চার্ট ধরিয়ে দেয় কবে কোন জায়গায় যেতে হবে। আমি হাতে একটা ঢাউস ব্যাগ নিয়ে চার্ট মিলিয়ে আজ এখানে কাল ওখানে করে বেড়াই। সেই আমার কাজ। বিভিন্ন জায়গায় বাজারের দোকানগুলোতে কোম্পানির পণ্য যত বেশি গোছানো যাবে, কোম্পানির ব্যবসা বাড়ার সাথে সাথে মাসের শেষে আমার পকেটটাও ততটাই ভারী হবে। বন্ধু বান্ধব ঠাট্টা করে বলে ফেরিওয়ালা। তা যে যাই বল, কাজটা আমার ভালোই লাগতো। ভালো লাগার প্রথম কারণটা অবশ্য ওটা মাইনে। আর দ্বিতীয় কারণ এই যে নতুন নতুন গ্রাম শহর দেখা ও নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। আর এই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির মাধ্যমে কত বিচিত্র অভিজ্ঞতাই না সঞ্চয় হয়েছে। তার মধ্যে থেকেই একটা ঘটনা আজ তোমাদের বলি। দিনটা ছিল আষাঢ়ের এক আকাশ কালো করা সকাল। বাড়ি থেকে বেরোবার সময় আকাশ ভেঙে বৃষ্টি। বাবা মা বারণ করলো বেরোতে। আমি বললাম, বর্ষাকাল তো বৃষ্টি হবেই, তাই বলে বাড়ি বসে থাকলে চলবে? একরকম জোর করেই বাড়ি থেকে বের হলাম। আমার গন্তব্য শিবচন্দ্রপুর, হাওড়া জেলার আমতা হয়ে যেতে হয়। বাসে বাসে যখন পৌঁছলাম তখন মধ্য দুপুর। আকাশ মেঘলা হলেও বৃষ্টি নেই। হাটের দোকানে ঘুরে ঘুরে কাজ শেষ করতে বিকেল। ঘড়িতে 4:30 বাজলেও মেঘে ঢাকা আকাশ সব অন্ধকার করে দিয়েছে। ফেরার বাসের জন্য অপেক্ষা করছি, এমন সময় জোরে বৃষ্টি নামল। আমি একটা চা দোকানে বসে রাস্তার দিকে তাকিয়ে রইলাম বাসের আশায়। এই রাস্তায় একটাই বাস যাতায়াত করে। সময় গড়াচ্ছে, কিন্তু বাসের দেখা নেই। এদিকে বৃষ্টিও অঝরে ঝরছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। খবর পাওয়া গেল বাস আজ আসবে না, রাস্তায় খারাপ হয়ে পড়ে আছে। ব্যাস, বাড়ি ফেরার সকল আশায় জল পড়ে গেল। অগত্যা থাকার জায়গার সন্ধান। চায়ের দোকানের লোকটির নাম ইতিমধ্যে জানতে পেরেছি জহরবাবু। তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে থাকার কোনো হোটেল পাওয়া যেতে পারে? আমার মুখে হোটেলের কথা শুনে লোকটা বলে উঠল, পাগল হয়েছেন বাবু? হ্যাঁ, এই হাটে হোটেল? আমি বলি, তাহলে রাতটা কাটাবো কোথায়? বাড়ি ফেরার তো উপায়ও নেই। লোকটা বলল, একটা জায়গা আছে বটে, তবে সেখানে না থাকাই ভালো। দোকান আর পাই কোথায়? তার চেয়ে বরং জায়গাটার নাম বলো, আমি একাই যাচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও লোকটা বলল, এই যে বন বিভাগের বাংলো বাবু, ওই এখান থেকে ওই মিনিট 20 হাঁটা পথ। হাট পেলে কিছুটা গেলেই যে বাস রাস্তা বাঁ দিকে বেঁকে গেছে, তার প্রায় শেষ প্রান্তেই ওই বাংলো।
তবে বাবু, ওই বাংলোয় কিন্তু একা থাকা ঠিক না। লোকটার কথায় আমি বিশেষ গুরুত্ব না দিয়ে রেনকোটটা গায়ে চাপিয়ে রওনা দিলাম ওই বুনো বাংলোর দিকে। অন্ধকার এখন বেশ গাঢ় হয়েছে, বৃষ্টিও পড়ছে। টর্চ হাতে অচেনা রাস্তায় প্রায় হোঁচট খেতে খেতে এগিয়ে চললাম। ইট বিছানো সরু পথ, দুদিকে ঘন গাছগাছালি। বৃষ্টির ধারায় গাছের ডালগুলো নিচু হয়ে হাওয়ায় দুলছে। কখনো কখনো দুদিকের ডালগুলো একসাথে এগিয়ে এসে চলার পথটাকে বন্ধ করে দিতে চাইছে, আবার সরেও যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর একটা টিমে আলো দেখতে পেলাম। কাছে গিয়ে দেখি অন্ধকারে ঘেরা সেই বন বাংলো। পাঁচিল ঘেরা গাছ গাছালিতে ঢাকা সেই বাংলোর গেট খুলে ভিতরে ঢুকতে যাব, এমন সময় দেখি ছাতা মাথায় অন্ধকারে কে যেন এগিয়ে আসছে। ছাতা মাথায় রেখেই লোকটা দূর থেকে একটু গম্ভীর স্বরে প্রশ্ন করলো, কি প্রয়োজন? দেখুন, আমি কলকাতা থেকে একটা কাজে এসেছিলাম। বাস বন্ধ, তাই বাড়ি ফিরতে পারিনি। আজ রাতটুকু এখানে আমাকে দয়া করে থাকতে দিন। লোকটা বাংলোর বাগানের মধ্যে দিয়ে আমার কাছে এসে বললে, আমি বাংলো বন্ধ করে চলে যাচ্ছি, এখানে আপনার থাকা হবে না। কিন্তু সারাটা রাত আমি আরে থাকবো কোথায়? লোকটা বেশ রেগে গিয়ে বলল, সে আপনি যেখানে খুশি থাকুন, আপনার এখানে থাকা হবে না। আমারও ভারী রাগ হলো। থাকতে দেবেন না মানে? এটা সরকারি আবাসন, আমি ভাড়া দিয়ে থাকবো। আমাকে নাছোড়বান্দা দেখে লোকটা বলল, বেশ, আমার বারণ যখন শুনবেন না তখন চলুন, আমি ঘর দেখিয়ে দিচ্ছি। কিন্তু সাহেব, এখানে না থাকলেই বোধহয় ভালো করতে। লোকটার পেছনে পেছনে আমি এগিয়ে চললাম। সারা বাংলোতে অযত্নের ছাপ। অন্ধকার যেন চারিদিক দিয়ে চেপে আসছে। ঘর দেখিয়ে লোকটা আমাকে বলল, এত রাতে এসেছেন, এখানে খাবার কিছু নেই, আপনি হাত পা ধুয়ে দিন, আমি খাবার এনে দিচ্ছি। আমিও ঘরের দরজা বন্ধ করে বাথরুমে ঢুকলাম। ভালো করে হাত পা ধুয়ে ঘরে ঢুকে দেখি টেবিলে আমার ব্যাগটা খোলা, ভেতরের জিনিসপত্র টেবিলের উপর ছড়ানো। আমি দ্রুত পায়ে এগিয়ে টাকার ব্যাগটা খোঁজার চেষ্টা করলাম। না, সেটা দেখলাম পাশেই পড়ে রয়েছে। এ নিশ্চয়ই কোনো চোরের কাণ্ড, টাকা সরানোর মতলবে ছিল। আমি আসছি টের পেয়েও বোধহয় সরে পড়েছে। অনেকক্ষণ চৌকিদার আসছে না দেখে শেষমেশ আমি চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিন বড্ড টায়ার্ড, একটু বিশ্রাম নিতেই হবে। একটু তন্দ্রা এসেছিল। সেই সময় হঠাৎ দরজায় টোকা। আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম চৌকিদার বোধহয় খাবার এনেছে। দরজা খুলতে যাব, এমন সময় কারেন্টটাও চলে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি হাতড়ে হাতড়ে টর্চ খুঁজছি, এমন সময় ঘরের ভিতরে একটা হ্যাস ফেসে কণ্ঠস্বর বলে উঠল, খাবারটা খেয়ে নিন সাহেব, ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার একটু ভয় পেলাম। দরজা আমি নিজে বন্ধ করেছি, অথচ চৌকিদার ঘরে ঢুকলো কি করে? সঙ্গে সঙ্গে কারেন্ট আসতে দেখি টেবিলে ভাত তরকারি সাজানো। মনে হয় এই ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা আছে, যেখান দিয়ে চৌকিদার ঢুকেছিল। যাক, শীতের সময় অত কিছু ভেবে লাভ নেই বাবা। আমি গোগ্রাসে গিলতে লাগলাম। এবারে টর্চটা হাতে নিয়ে হাত মুখ ধুয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম, আলোটা খুব আস্তে করে নিভিয়ে। এমনিতে আমি ভয় পাই না, বাইরে বৃষ্টি, আবার ঘরে অন্ধকার। হঠাৎ বাসনপত্রের শব্দ। আমি তৎক্ষণাৎ হাতের টর্চটা জ্বালাই। দেখি দরজা বন্ধ, অথচ ঘরের মধ্যে একটা
লোক বাসন উঠাচ্ছে। আলো পড়তেই দেখি বিরক্তি ভরা মুখে, গলায় কালো দাগ। হঠাৎই হাতটা লম্বা হয়ে চেপে ধরলো আমার টর্চের মুখ। মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে গেল। চারিদিক অন্ধকার, একটা একটা ভয়াবহ শব্দ স্পষ্ট আমার কানে ভেসে আসছে। আমি মুহূর্তের মধ্যেই জ্ঞান হারালাম। সকালে যখন আমার জ্ঞান ফিরল, দেখি বাস রাস্তায় চায়ের দোকানে আমি শুয়ে আছি। মাথার কাছে কালকের সেই চা দোকানের মালিক জহরবাবু ও সেই বনবাংলোর চৌকিদার বসে। আসে তুলে দেওয়ার আগে চৌকিদার বলল, ওরা খাবার দিতে গিয়ে আপনার গোগানির শব্দ শুনে দরজা ভেঙে ঘরের মধ্যে থেকে আপনাকে উদ্ধার করেছিল। আমি প্রশ্ন করি, আচ্ছা আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, মানে ও কি ছিল, কে ছিল? চৌকিদার বলল, সাহেব, পুরনো চৌকিদার লক্ষ্মণ সিংয়ের চুরির দায়ে চাকরি যায়। তারপর সে ওই বন বাংলোর মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে কেউ থাকতে এলেই ও উৎপাত শুরু করে। আমি অশরীরই মানি না, কিন্তু বুঝতে পারি না কে ছিল সেই লোকটা, আর আর দরজা বন্ধ ঘরে ঢুকলো কি করে? 10 ফুট দূর থেকে হাত দিয়ে টর্চটা চেপে ধরলই বা কি করে? যদিও আমার আর সাহস হয়নি ওই বাংলোয় গিয়ে সত্যাসত্য বিচার করার। শুনছিলেন আমাদের আজকের নিবেদন ডক্টর অমিতাভ রায়ের লেখা বন বাংলো। জহরবাবুর ভূমিকায় প্রমাল্য, চৌকিদার, গল্প পাঠক ও সূত্রধারের ভূমিকায় আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, সাউন্ড এফেক্টস এবং প্রচ্ছদ অলঙ্করণে টিম রাত্রের যাত্রী। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানান কমেন্টে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে আর দেরি কিসের, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আগামী সপ্তাহে এই একই দিনে একই সময় আবারও ফিরে আসব সম্পূর্ণ নতুন একটি বেঙ্গলি হরর স্টোরি নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।